হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারের যে দ্বিতীয় পার্ট কিংডম ময়রা সেই নিয়ে আলোচনা করা হবে। বাংলাতে এনসিইআরটি বাংলা এক্সপ্লেনেশন করা হবে। এর আগে বেসিক বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারের বেসিকটা পড়ানো হয়েছে, এবার ময়রা কিংডম পড়ানো হবে। তো শুরু করা যাক। কিংডম ময়রা, ময়রা রাজ্য। ব্যাকটেরিয়া আর দ্য সোল মেম্বার্স অব দ্য কিংডম মনেরা। মনেরা রাজ্যের সবচাইতে সোল মেম্বার বা আত্মিক মেম্বার বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেম্বার সেগুলো হলো কি ব্যাকটেরিয়া। মনেরা গ্রুপের মধ্যে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য গ্রুপ সেটা হলো ব্যাকটেরিয়া। দে আর দ্য মোস্ট অ্যাবান্ডান্ট মাইক্রো অর্গানিজম। এরা হচ্ছে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় এমন অণুজীব। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যেটা পাওয়া যায় সেটা হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া অকার অলমোস্ট এভরিহোয়ার। এরা সব জায়গাতেই থাকে। হান্ড্রেডস অফ ব্যাকটেরিয়া আর প্রেজেন্ট ইন এ হ্যান্ডফুল অফ সয়েল। এক মুঠো মাটির মধ্যে হাজার হাজার ব্যাকটেরিয়া আছে। দে অলসো লিভ ইন এক্সট্রিম হ্যাবিট্যাটস সাচ অ্যাজ হট স্প্রিংস, ডিজার্টস, স্নো অ্যান্ড ডিপ ওশিয়ানস হোয়ার ভেরি ফিউ আদার লাইফ ফর্মস ক্যান সার্ভাইভ। এমনকি তারা অত্যন্ত এক্সট্রিম বাসস্থানেও থাকতে পারে, যেমন কেমন হট স্প্রিং বা উষ্ণ প্রসবন, যেখানকার জলটা অত্যন্ত গরম হয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকেও বেশি গরম হয় এমন জায়গাতে। ডিজার্টস মরুভূমিতে, স্নো বরফাবৃত অঞ্চলে, অ্যান্ড ডিপ ওশিয়ান গভীর সমুদ্রে, অনেক 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 কিলোমিটার নিচু বা অনেক মিটার নিচু গভীর সমুদ্রেও তাদেরকে পাওয়া যায়, যেখানে অন্য কোনো জীব বসবাস করতে পারে না, সেখানেও ব্যাকটেরিয়াকে পাওয়া যায়। মেনি অফ দেম লিভ ইন অর অন অদার অর্গানিজমস অ্যাজ প্যারাসাইটস। এবং এই ব্যাকটেরিয়ার মধ্যেও আরও অনেকে আছে যারা প্যারাসাইট রূপে অন্য অন্য জীবের ওপর বসবাস করে। ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আর গ্রুপড আন্ডার 4 ক্যাটাগরিজ বেসড অন দেয়ার শেপ। তাদের আকারের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। দ্য স্পেরিক্যাল কক্কাস, প্লুরালে কক্কি, গোলাকৃতি কক্কাস, এবং সেটা যদি প্লুরাল করা হয়, অনেকগুলো একসাথে হয়, তাহলে সেটা হলো কক্কি। দ্য রড শেপ ব্যাসিলাস, প্লুরালে হচ্ছে ব্যাসিলি। এই যে রড শেপ আছে ব্যাসিলাস, যাকে প্লুরালে ব্যাসিলি বলা হয়। দ্য কমাসেপ্ট ভিব্রিয়াম, যাকে প্লুরালে ভিব্রিও বলা হয়। কমাসেপ্ট কমা আকৃতি ভিব্রিয়াম আছে, যাকে ভিব্রিও বলা হয়। এবং দ্য স্পাইরালাম, এবং স্পাইরাল আকৃতি দড়ি আকারের স্পাইরাল, যাকে স্পাইরাল বলা হয়। এবার এখানে দেখো যে কক্কাসের মধ্যে কিছু নেই, কক্কি। ব্যাসিলি যেটা আছে তার মধ্যে স্পোর আছে, এই যে স্পোর আছে সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এই স্পোর আছে। ফ্ল্যাজলামের মধ্যে স্পাইরিলা যেটা আছে তার মধ্যে ফ্ল্যাজলাম আছে, আর যে ভিব্রিও কমাসেপ্ট আছে সেটা ভিব্রিও। আকারের উপর ভিত্তি করে 4টে ভাগে ভাগ করে, এটা দেখলাম। ব্যাকটেরিয়া অফ ডিফারেন্ট শেপ, কক্কি, ব্যাসিলির মধ্যে স্পোর আছে, স্পাইরিলার মধ্যে ফ্ল্যাজলাম আছে, আর ভিব্রিও। দো দ্য ব্যাকটেরিয়াল স্ট্রাকচার ইজ ভেরি সিম্পল, দে আর ভেরি কমপ্লেক্স ইন বিহেভিয়ার। তাদের আকৃতি বা তাদের গঠন অত্যন্ত সিম্পল হলেও তাদের যে আচরণ সেটা অত্যন্ত কমপ্লেক্স বা অত্যন্ত জটিল। কম্পেয়ার টু মেনি অদার অর্গানিজমস, ব্যাকটেরিয়া অ্যাজ এ গ্রুপ শো দ্য মোস্ট এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি। অন্যান্য গ্রুপের সাথে যদি কম্পেয়ার করা হয় বা তুলনা করা হয়, তো সবচাইতে বেশি মেটাবলিক ডাইভার্সিটি বা মেটাবলিক ডাইভার্সিটি বা খাদ্যকে আত্তীকরণের মধ্যে যে ডাইভার্সিটি বা বিবিধকরণ, সেটা ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায়। সাম অফ দ্য ব্যাকটেরিয়া আর অটোট্রপিক, দে সিনথেসাইজ দেয়ার ওন ফুড ফ্রম ইনঅর্গানিক সাবস্ট্রেটস। দে মে বি ফটোসিনথেটিক অটোট্রপিক অর কেমোসিনথেটিক অটোট্রপিক। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা অটোট্রপিক বা স্বভোজী, মানে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। সেই অটোট্রপিকের মধ্যে আবার দুটো ভাগ হতে পারে, তারা ফটোসিনথেটিক অটোট্রপও হতে পারে, কেমোসিনথেটিক অটোট্রপও হতে পারে। ফটোসিনথেটিক হলে কি, তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করবে, তাদের মধ্যে উপস্থিত বিভিন্ন রকমের ক্লোরোফিল বা অন্যান্য রঞ্জকের সাহায্যে তারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করবে। আর কেমোসিনথেটিক অটোট্রপিক যদি হয়, তাহলে তারা কি বিভিন্ন রকমের কেমিক্যাল থেকে বা অর্গ্যানিক ম্যাটার থেকে তারা খাদ্যকে নিয়ে সেটাকে তারা নিজেরা সেখান থেকে খাদ্যর চাহিদা পূরণ করবে। দ্য ভ্যাস্ট মেজরিটি অফ ব্যাকটেরিয়া আর হেটেরোট্রপস,
কিন্তু বেশিরভাগটা হচ্ছে কি হেটেরোট্রপস। তার অটোট্রপও হবে, হেটেরোট্রপও হবে, কিন্তু বেশিরভাগটা কি হেটেরোট্রপস। আর অটোট্রপের মধ্যে আবার দুটো ভাগ হতে পারে, কেমোসিনথেটিক হতে পারে, ফটোসিনথেটিক হতে পারে। দে ডিপেন্ড অন আদার অর্গানিজমস অর অন ডেড অর্গানিক ম্যাটার ফর ফুড। তাছাড়া তাদের প্যারাসাইটও হতে পারে, অন্যান্য অর্গানিজমের উপর তারা খাদ্যের জন্য নির্ভরশীল। আর হতে পারে স্যাপ্রোফাইটিক, যে ডেড অর্গানিক ম্যাটার, যে কোনো একটা অংশ, কোনো একটা উদ্ভিদ বা কোনো একটা প্রাণী মারা গেল, তো সেই মৃত্যু অংশ থেকে তারা খাদ্যকে শোষণ করে নেয় এবং নিজেদের খাদ্যের চাহিদা পূরণ করে, তাদেরকে বলা হয় কি স্যাপ্রোফাইটিক। সেই স্যাপ্রোফাইটিকও হতে পারে। তার জন্যই বলা হয়েছে যে ব্যাকটেরিয়ার যে মেটাবলিক ডাইভার্সিটি সেটা অত্যন্ত বেশি কমপ্লেক্স, কারণ কি তারা অটোট্রপিকও হতে পারে, হেটেরোট্রপিকও হতে পারে, স্যাপ্রোফাইটিকও হতে পারে, প্যারাসাইটিকও হতে পারে, সমস্ত রকম হতে পারে। এবার এই যে এই মনেরার আবার দুটো ভাগ আছে, এটা হচ্ছে আর্চি ব্যাকটেরিয়া আর এটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। দুটো ভাগে ভাগ আছে, আর্চি ব্যাকটেরিয়া আর একটা হলো ইউ ব্যাকটেরিয়া। তো আর্চি ব্যাকটেরিয়া নিয়ে প্রথমে পড়া যাক। These bacteria are special since they live in some of the most harsh habitats such as extremely salty areas, halophiles, hot springs, thermoacidophiles, and marshy areas, methanogens. আর্চি ব্যাকটেরিয়াগুলি এই গ্রুপের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া আছে তারা স্পেশাল, কারণ কি তারা সবচেয়ে হ্যার্স হ্যাবিটাট বা অন্য টাইপের হ্যাবিটাট, যেখানে অন্য কোনো প্রাণী থাকতে পারে না, এমন এক্সট্রিম এলাকায় তারা থাকতে পারে। যেমন এক্সট্রিম সল্ট এরিয়া, অতিরিক্ত লবণাক্ত এরিয়া, যে সমস্ত এরিয়াকে হ্যালোফাইলস বলা হয়, সেখানে থাকতে পারে। যে অতি লবণাক্ত এরিয়া, সমুদ্র লবণাক্ত হয় বা তার থেকেও যদি লবণাক্ত হয়, সেই স্যালাইন্স অঞ্চল যেগুলোকে বলা হয়, সেই হ্যালোফাইলসের মধ্যে থাকতে পারে। হট স্প্রিংস, তেমন তাদেরকে হ্যালোফাইলস বলা হয়। অত্যন্ত সল্ট এরিয়াজে যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে তাদেরকে হ্যালোফাইলস বলা হয়। হট স্প্রিং, উষ্ণ প্রস্রবণে, যেখানে তাপমাত্রা 100 ডিগ্রি বা তার থেকেও বেশি হয়, যেখানে পানিতে টাচ করা যায় না, মনে হয় যেন ফুটছে, যে পানিটা এতটাই গরম থাকে, সে সমস্ত অঞ্চলে থাকে। এবং সেই সমস্ত অঞ্চলে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলি থাকে তাদেরকে বলা হয় থার্মো অ্যাসিডোফাইলস। থার্মো মানে কি হিট, এবং সেই থেকে মনে রাখতে হবে থার্মো অ্যাসিডোফাইলস, যে হিটে থাকে। হট স্প্রিংয়ে এই তাপমাত্রাটা বেশি থাকে, তাই জল কি হিট থাকে, এবং সেখান থেকে নামটা মনে রাখতে হবে থার্মো অ্যাসিডোফাইলস। অ্যান্ড মার্সি এরিয়াস, মিথানোজেন্স। মার্সি মানে কি, যে ধানের জমিতে যে সমস্ত এলাকাগুলি থাকে, স্যাঁতস্যাঁতে টাইপের এলাকা, সেই সমস্ত জায়গাতে মিথানোজেন্স, তাদেরকে বলা হয় কি মিথানোজেন্স। এবং তাছাড়া এই মিথানোজেন্স ব্যাকটেরিয়া তাছাড়া গবাদি পশুর যে গাট, রুমেন, যে তাদের পাকস্থলী, তার মধ্যেও পাওয়া যায়। Archibacteria differ from other bacteria in having a different cell wall structure, and this feature is responsible for their survival in extreme condition. আর্চিব্যাকটেরিয়া অন্যান্য ব্যাকটেরিয়া থেকে আলাদা হওয়ার কারণ কি, তাদের যে সেল ওয়াল আছে সেটা গঠনটা আলাদা, এবং এই যে সেল ওয়ালের গঠনটা আলাদা হওয়ার জন্য তারা এই সমস্ত এক্সট্রিম হ্যাবিটেটেও থাকতে পারছে, এক্সট্রিম যে বাসস্থান সেখানেও থাকছে। কি তাদের তাদের যে কোষ প্রাচীরের গঠন সেটা আলাদা, সেটা অন্য কোনো পদার্থ, এটা অন্য কেমিক্যাল দিয়ে তৈরি। তার জন্য কি তারা অত্যন্ত লবণাক্ত, অত্যন্ত উষ্ণ এলাকাতেও তারা দিব্যি থেকে যাচ্ছে, তাদের কোনো প্রবলেম হচ্ছে না। তাদের একটাই কারণ, যে তাদের যে কোষ প্রাচীর সেটা একটা নির্দিষ্ট একটা বিশেষ কেমিক্যাল দিয়ে তৈরি। Methanogens are present in the gut of several ruminant animals such as cows and buffaloes. এই যে একটু আগে বললাম যে মিথানোজেন্স যে গ্রুপটা আছে, তারা বিভিন্ন রকমের রুমিন্যান্টস অ্যানিম্যাল, যে গবাদি পশু আছে তাদের মধ্যে থাকে, যেমন গরু বা মহিষ, এদের যে গাট আছে বা পাকস্থলী আছে সেখানে তাদেরকে পাওয়া যায় মিথানোজেন্সকে। অ্যান্ড দে আর রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ মিথেন্স বায়োগ্যাস ফ্রম দ্য ডাং অফ দিস অ্যানিমালস। এবং এই সমস্ত যে অ্যানিমালস আছে, গরু বা বাফলো, তাদের যে ডাং গোবর আছে, সেই গোবর থেকে এই সমস্ত মিথেনোজেন্সগুলোকে পাওয়া যায়, এবং তারা কি সেই গোবর থেকে মিথেন বা বায়োগ্যাস তৈরি করে, সেই বায়োগ্যাসটা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি আমরা। তাহলে আর্চ ব্যাকটেরিয়া কি দেখলাম, যে এরা স্পেশাল, কারণ এরা অত্যন্ত হার্শ হ্যাবিটেটে থাকে, সল্ট এরিয়াজে থাকে, হট স্প্রিংয়ে থাকে, মার্স এরিয়াজে থাকে। এদের আবার তিনটি ভাগ আছে, হ্যালোফাইলস, থার্মোঅ্যাসিডোফাইলস, মিথানোজেন্স। এবং এটার কারণ কি, তারা যে সেল ওয়ালটা একটা বিশেষ কেমিক্যাল দিয়ে তৈরি, তার জন্য এটা হয়। আর মিথানোজেন্স তাদেরকে কোথায় পাওয়া যায়, কাউস বা ফুল ইত্যাদি যে গবাদি পশু আছে তাদের পাকস্থলীতে পাওয়া যায়। তারা মিথেন বা বায়োগ্যাস তৈরি করতে পারে, তাদের ডাং থেকে বা গোবর থেকে বায়োগ্যাস তৈরি করা হয়। নেক্সট পার্ট যেটা হলো সেটা ইউ ব্যাকটেরিয়া। দেয়ার আর থাউজেন্ড অফ ডিফারেন্ট ইউ ব্যাকটেরিয়া অর ট্রু ব্যাকটেরিয়া। হাজার হাজার ধরনের ইউ ব্যাকটেরিয়া বা ট্রু ব্যাকটেরিয়া আছে। ইউ ব্যাকটেরিয়াকে ট্রু ব্যাকটেরিয়া বা প্রকৃত ব্যাকটেরিয়া বলা হয়, কারণ কি আর্চি ব্যাকটেরিয়া কি সম্পূর্ণ আলাদা টাইপ।
They are characterized by the presence of a rigid cell wall and if motile a flagellum. ইউব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি থাকে, একটা রিজিড সেল ওয়াল থাকে, একটা শক্ত টাইপের সেল ওয়াল থাকে বা কোষ প্রাচীর থাকে, এবং যদি চলমান হয় তাহলে ফ্ল্যাজেলা থাকবে, চলমান না হলে ফ্ল্যাজেলা থাকবে না। কিন্তু যদি ইউব্যাকটেরিয়ার মধ্যে চলমান হয় বা নিজে চলতে পারছে তাহলে তার মধ্যে ফ্ল্যাজেলা থাকবে। দ্য সায়ানোব্যাকটেরিয়া অলসো রেফার টু অ্যাজ ব্লু গ্রিন অ্যালগি হ্যাভ ক্লোরোফিল এ সিমিলার টু গ্রিন প্ল্যান্টস অ্যান্ড আর ফটোসিনথেটিক অটোট্রপস। সায়ানোব্যাকটেরিয়া, যেটাকে ব্লু গ্রিন অ্যালগিও বলা হয়, সেটা ইউব্যাকটেরিয়ার মধ্যেই পড়ছে এবং তার মধ্যে কি থাকে, ক্লোরোফিল এ থাকে। ক্লোরোফিল এ আমরা কি জানি উদ্ভিদের মধ্যে পাওয়া যায়, কিন্তু এখানে আরেকটা দেখলাম যে মনেরা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ইউব্যাকটেরিয়ার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, যার মধ্যেও ক্লোরোফিল এ থাকে এবং ক্লোরোফিল এ থাকার জন্য সে ফটোসিনথেসিস করতে পারে এবং তার জন্য একে ফটোসিনথেটিক অটোট্রপসও বলা হয় সায়ানোব্যাকটেরিয়া। দ্য সায়ানোব্যাকটেরিয়া আর ইউনিসেলুলার, কলোনিয়াল অর ফিলামেন্টাস। সায়ানোব্যাকটেরিয়াটা এককোষী হয়, কলোনিয়াল মানে কলোনি গঠন করতে পারে, একসাথে অনেকগুলো সায়ানোব্যাকটেরিয়া একসাথে থাকতে পারে, সেটাকে কলোনি বলে, সে কলোনিয়াল হতে পারে। আর ফিলামেন্টাস বা তাদের মধ্যে ফিলামেন্ট থাকতে পারে। ফ্রেশ ওয়াটার বা ম্যারিন অর টেরেস্ট্রিয়াল অ্যালগি, বা তারা ফ্রেশ ওয়াটার বা যে নদীর জল, সে নদীর জলে থাকতে পারে। ম্যারিন ওয়াটার সমুদ্রের জলে থাকতে পারে। আর টেরেস্ট্রিয়াল অ্যালগি, এমনকি তারা টেরেস্ট্রিয়াল বা যে স্থলভূমি সেখানেও থাকতে পারে। তাহলে এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে যারা তারা ইউনিসেলুলার এককোষী হয়, কলোনিয়াল কলোনি গঠন করে, একসাথে অনেকগুলো সায়ানোব্যাকটেরিয়া একসাথে থাকতে পারে, ফিলামেন্টাস হয়, ফিলামেন্ট থাকতে পারে, যে তারা নদীর জলেও থাকতে পারে, সমুদ্রের জলেও থাকতে পারে, স্থলভূমিতেও থাকতে পারে। দ্য কলোনিজ আর জেনারেলি সারাউন্ডেড বাই জিলেটিনাস শীত, এবং তারা যে কলোনি গঠন করে সেই কলোনিটা কোনো জিলাটিনাস চিট দ্বারা আবৃত থাকে। যেমন এই যে জিলাটিনাস চিট, মিউসিলেজিনাস চিট, এই মিউসিলেজিনাস চিট দ্বারা আবৃত আছে। এটা একটা কলোনি, এই যে এখানে একটা দেওয়া আছে, এটা একটা কলোনি। এই যে কলোনিটা সেটা মিউসিলেজিনাস চিট দ্বারা আবৃত করা আছে। They often form blooms in polluted water bodies. তার অনেক সময় যে দূষিত পানি বা জল, সেখানে তারা ব্লুমস গঠন করে, মানে একসাথে অনেকগুলো কলোনি গঠন করে আছে, যে স্যাঁতসেঁতে হয়ে যায়। আমরা দেখতে পারি পুকুরের জল স্যাঁতসেঁতে হয়ে গেছে, তারপর সবুজ একটা আস্তরণ পড়ে যায়, শ্যাওলার একটা আস্তরণ পড়ে যায়, এই সায়ানোব্যাকটেরিয়ার কারণে হয়। তারা কলোনি গঠন করে থাকে, অনেকগুলো একসাথে থাকে, তখন তাকে ব্লুমস, এবং ওটাকে ব্লুমস বলা হয়। যে কোনো একটা দূষিত জলে যে একসাথে অনেকগুলো একটা স্তর পড়ে যায়, সেটা হচ্ছে ব্লুমস, এবং সেটা গঠন করে কি, সায়ানোব্যাকটেরিয়া। এবং একটা শীতও গঠন, জিলেটিনাস শীত, জিলেটিন দ্বারা গঠিত শীত তৈরি হয়, যেমন মিউসিলেজিনাস শীত। এখানে একটা দেওয়া আছে ছবিটা। Some of these organisms can fix atmospheric nitrogen in specialized cells called heterocyst, nostoc এবং অ্যানাবিনা। এই যে দেওয়া আছে হেটারোসিস্ট, এখানে যে হেটারোসিস্ট দেওয়া আছে, সেই হেটারোসিস্টের মধ্যে তারা কি করতে পারে, যে বায়ুর যে নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনকে তারা এখানে ফিক্সড করতে পারে, এবং এটাকে বলা হয় হেটারোজেনাস সিস্ট। এবং তার এক্সাম্পল কি কি আছে, হেটারোজেনাস মানে নস্টক এবং অ্যানাবিনা নস্টক, এগুলো হচ্ছে এক্সাম্পল যে হেটারোজেনাস সিস্ট গঠন করছে। Chemosynthetic autotrophic bacteria oxidize various inorganic substances such as nitrates, and ammonia and use the released energy for their ATP production. তো ফটোসিনথেটিক অটোট্রপ তো খাবার তৈরি করছে, আবার কিছু কিছু দেখলাম অ্যানাবিনা নস্টক, তারা কি হেটারোসিস্টের মাধ্যমে বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন আছে তারা সেটাকে ফিক্সড করে, মানে নিজেদের মধ্যে সঞ্চয় করে রাখছে। কিছু কিছু আসছে যে কলোনি গঠন করে, এবং যে দূষিত জল আছে সেই জলেতে একটা আবরণ গঠন করে ব্লুমস তৈরি করছে। কিছু কিছু দেখলাম যে অক্সিডাইজ, কিন্তু এবার আছে কি একটা কেমোসিনথেটিক অটোট্রপ, যারা কেমোসিনথেটিক অটোট্রপ, তারা কি করছে, সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো যে বিভিন্ন রকমের ইনঅর্গানিক সাবস্টেন্স, যে নাইট্রেটস অ্যামোনিয়া আছে, নাইট্রেটস NO3-, NO2-, তারপরে অ্যামোনিয়া, এদেরকে অক্সিডাইজ করার পরে সেখান থেকে এনার্জি রিলিজ করছে, এবং সেই এনার্জি রিলিজ করে সেটাকে তারা নিজেদের কাজে সেই সমস্ত ব্যাকটেরিয়া তো কাজ করার জন্য শক্তি দরকার, সেই শক্তিতে সেগুলোকে কাজে লাগাচ্ছে। দে প্লে এ গ্রেট রোল ইন রিসাইক্লিং নিউট্রিয়েন্টস লাইক নাইট্রোজেন, ফসফরাস, আয়রন, সালফার, এবং এইভাবে কি নাইট্রেট, নাইট্রাইট,
অ্যামোনিয়া ইত্যাদিকে অক্সিডাইজ করছে। এভাবে কি তারা নাইট্রোজেন, ফসফরাস, আয়রন, সালফার এদেরকে কি করছে, তারা রিসাইক্লিং করতে সাহায্য করছে। যে পরিবেশে হয়তো শেষ হয়ে যাচ্ছে, তারা তারা এ সমস্ত তারা এই সমস্ত অর্গানিক ম্যাটারগুলোকে অক্সিডাইজ করে সেখান থেকে শক্তি নির্গত করছে, এবং তার সাথে সাথে যে নাইট্রোজেন, ফসফরাস, আয়রন, সালফার তৈরি হচ্ছে সেটা আবার পরিবেশে ফিরে যাচ্ছে। তাহলে পরিবেশে আমরা ইউজ করছিলাম, অন্য অন্য প্রাণী ইউজ করছিল, আবার এই অক্সিডাইজ করার মাধ্যমে সেটা আবার পরিবেশে ফিরে এলো। এভাবে কি সেটা সাইকেলটা সম্পূর্ণ হচ্ছে, রিসাইক্লিং হচ্ছে। যে একটা জিনিস শেষ হয়ে যেতে পারে সেটা আবার যোগান দিচ্ছে, রিসাইক্লিং করছে। আর এটা আছে হেটারোট্রপিক ব্যাকটেরিয়া। হেটারোট্রপিক ব্যাকটেরিয়া আর মোস্ট অ্যাবান্ডেন্ট ইন নেচার। প্রথমেই পড়েছি যে হেটারোট্রপিক ব্যাকটেরিয়াটা সবচেয়ে বেশি আছে অটোট্রপিকের থেকে। দ্য মেজরিটি আর ইম্পর্টেন্ট ডিকম্পোজার, এবং তাদের মধ্যে বেশিরভাগটা কি ডিকম্পোজার। ডিকম্পোজার কি, যে মৃত্যু কোনো উদ্ভিদ বা প্রাণী যাচ্ছে সেখান থেকে সেটাকে সেই যে উদ্ভিদ বা প্রাণীর কোষ আছে বা বিভিন্ন রকমের কলা আছে সেটাকে ডিকম্পোজ ভেঙ্গে ভেঙ্গে সেখান থেকে যে মূল উপাদান নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম যে মূল উপাদান সেগুলোকে বের করা, এটা হচ্ছে ডিকম্পোজার। এগুলো অণুজীব করে থাকে, এই মনেরা করে থাকে, এই হেটারোট্রপিক ব্যাকটেরিয়া করে থাকে। দ্য মেজরিটি আর ইম্পর্টেন্ট ডিকম্পোজার্স, তাদের বেশিরভাগটা হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ ডিকম্পোজার। মেনি অফ দেম হ্যাভ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন হিউম্যান অ্যাফেয়ার্স। অনেকে আবার মানুষের মানুষেরও মানুষেরও বিভিন্ন রকমের কাজে লাগে। দে আর হেল্পফুল ইন মেকিং কার্ড ফ্রম মিল্ক, প্রোডাকশন অফ অ্যান্টিবায়োটিক্স, ফিক্সিং নাইট্রোজেন ইন লিগিউম রুটস ইত্যাদি। এই যে মানুষের কীভাবে কাজে লাগছে, যে অনেকে আছে দুধ থেকে দই দই তৈরি করতে পারে, ল্যাক্টোব্যাসিলাস। তারপর অনেকে আছে অ্যান্টিবায়োটিক্স তৈরি করতে পারে, পেনিসিলিন, যেমন পেনিসিলিন। অনেকে কি আর যে লিগিউম উদ্ভিদ আছে তার মধ্যে নাইট্রোজেনকে ফিক্স করতে পারে, যে বাতাসে যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনটাকে মাটির মাধ্যমে তারা ফিক্স করে নেয়। অনেকে আছে আলফা আলফা, রোডোস্প্যারিলাম, আর পরে যেটা পড়বো আমরা, এভাবে কাজ করে। সাম আর প্যাথোজেন্স কজিং ড্যামেজ টু হিউম্যান বিংস, ক্রপস, ফার্ম অ্যানিম্যালস অ্যান্ড পেটস। এবং এদের মধ্যে কিছু কিছু আছে যারা ক্ষতি করে। উপকার করলে দেখলাম যে দুধ থেকে দই তৈরি করছে, অ্যান্টিবায়োটিক তৈরি করছে, তারপরে নাইট্রোজেনকে ফিক্স করছে। আবার অনেকে ক্ষতিও করে, মানুষের রোগ সৃষ্টি করে, শস্যের ক্ষতি করে। তারপর ফার্ম যে অ্যানিম্যাল আছে, পশু পাখি আছে, তারপর পেট বা পোষ্য আছে, সেগুলো ক্ষতি করে। কলেরা, টাইফয়েড, টিটেনাস, সাইট্রাস ক্যাঙ্কার আর ওয়েল নোন ডিজিজ কজড বাই ডিফারেন্ট ব্যাকটেরিয়া। কিছু কিছু রোগ যেগুলো ব্যাকটেরিয়া করে তাদের এক্সাম্পল হচ্ছে কি কলেরা, টাইফয়েড, টিটেনাস, সাইট্রাস ক্যানকার, এটা নতুন আছে। এই চারটে রোগ কি ব্যাকটেরিয়া সৃষ্টি করে। ব্যাকটেরিয়া রিপ্রোডিউস মেনলি বাই ফিশন। এই ডিভাইডিং ব্যাকটেরিয়া ফিশন, এই যে ফিগারে দেওয়া আছে এটা হচ্ছে ফিশনের এক্সাম্পল। এখানে যে ছবিতে দেওয়া আছে সেটা হলো একটা ফিশনের এক্সাম্পল। এই সামটাইমস ফিশনের এক্সাম্পল, সামটাইমস আন্ডার আনফেভারেবল কন্ডিশন দে প্রডিউস স্পোর। কিন্তু আনফেভারেবল কন্ডিশন, যে পরিবেশটা হয়তো অত্যন্ত অন্যরকম হয়ে গেল, সেই সমস্ত পরিবেশে তারা কি স্পোর তৈরি করতে পারে। দে অলসো রিপ্রোডিউস বাই সর্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই অ্যাডপ্টিং এ প্রাইমেটিভ টাইপ অফ ডিএনএ ট্রান্সফার ফ্রম ওয়ান ব্যাকটেরিয়াম টু আদার। তাছাড়া তারা কি যে সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে কীভাবে, যে অন্য যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়া থেকে তারা একটা ডিএনএকে নিয়ে নেবে তাদের নিজেদের মধ্যে, এবং এইভাবে তারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। সেক্সুয়াল রিপ্রোডাকশন তারা ব্যাকটেরিয়া কীভাবে করে, ডিএনএ ট্রান্সফারের মাধ্যমে। ডিএনএ ট্রান্সফারের মাধ্যমে ব্যাকটেরিয়া সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। আনফেভারেবল কন্ডিশনে তারা স্পোর তৈরি করে, আর নর্মালি তারা ফিশন প্রক্রিয়ার মাধ্যমে রিপ্রোডাকশন সম্পূর্ণ করে। তাহলে এখানে ব্যাকটেরিয়ার জনন বিষয়ে সব, রিপ্রোডাকশন বিষয়ে সমস্ত কিছু বলানো হলো, যে তারা ফিশন মেনলি হচ্ছে ফিশন। আনফেভারেবল কন্ডিশনে তারা স্পোর তৈরি করে, আর সেক্সুয়াল রিপ্রোডাকশন কি ডিএনএ ট্রান্সফারের মাধ্যমে হয়ে থাকে। দ্য মাইক্রোপ্লাজমা আর অর্গানিজমস দ্যাট কমপ্লিটলি ল্যাক সেল ওয়াল। মাইক্রোপ্লাজমার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, ওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রায় কোশ্চেন হয়। যে মাইক্রোপ্লাজমা হচ্ছে অর্গানিজম যাদের মধ্যে কোনো রকমের সেল ওয়াল থাকে না। মাইক্রোপ্লাজমার মধ্যে কি সেল ওয়াল থাকে না। 2 নম্বর, দে আর দ্য স্মলেস্ট লিভিং সেল নোন। তারা হচ্ছে সবচাইতে ছোট্ট জীবন্ত কোষ। সবচেয়ে ছোট্ট জীবন্ত কোষ, স্মলেস্ট লিভিং সেল হলো মাইক্রোপ্লাজমা। অ্যান্ড ক্যান সারভাইভ উইথাউট অক্সিজেন। তারা অক্সিজেন ছাড়াই সারভাইভ করতে পারে, বেঁচে থাকতে পারে। মেনি মাইক্রোপ্লাজমা আর প্যাথোজেনিক ইন অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস। অনেক মাইক্রোপ্লাজমা উদ্ভিদ এবং প্রাণীদের
রোগ সৃষ্টি করে। তাহলে 4টে বৈশিষ্ট্য দেওয়া আছে মাইক্রোপ্লাজমার, যে তাদের সেল ওয়াল একেবারেই থাকে না। 2 নম্বর, তারা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট লিভিং সেল, ছোট্ট জীবন্ত কোষ। 3 নম্বর, তারা অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারে। 4 নম্বর, তারা অনেকে উদ্ভিদ ও প্রাণীদের ওপর রোগ সৃষ্টি করে। তাহলে মাইক্রোপ্লাজমা বৈশিষ্ট্য দেওয়া হলো, ব্যাকটেরিয়ার জনন পড়লাম, আর এখানে কিছু কিছু বৈশিষ্ট্য, কিছু উপকারিতা, কিছু অপকারিতা ইত্যাদি পড়লাম। তাহলে মনেরা বিষয়ে কি কি পড়া গেল দেখলাম, যে মোটামুটি অনেক কিছু পড়ানো হলো। মনেরা বিষয়ে অনেক কিছু পড়ানো হলো। প্রথমে ব্যাকটেরিয়া বিষয়ে, যে ব্যাকটেরিয়া সোল মেম্বার তার কোথায় কোথায় থাকে, 4টে ভাগ, কক্কি, ব্যাসিলের মধ্যে স্পোর আছে, স্পাইরেলের মধ্যে ফ্ল্যাজেলাম আছে, ভিব্রিও, কমাসেপ্ট। তারপর সেখান থেকে ব্যাকটেরিয়া যে কমপ্লেক্স বিহেভিয়ার, কোথায় কোথায় থাকে, তারপর অটোট্রপ, হেটোট্রপ ইত্যাদি সব রকমের যে হয় 4 রকমের সেটা। তারপর আর্চি ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য, তারা হ্যালোফাইলস, থার্মোসাইটোফাইলস, মিথানোজেন্স, তারপর বায়োগ্যাস প্রোডাকশন, ইউ ব্যাকটেরিয়া, ট্রু ব্যাকটেরিয়া, তারপর ফটোসিনথেটিক অটোট্রপ, কেমোসিনথেটিক অটোট্রপ, তারপর কে নাইট্রোজেন ফিক্স করতে পারে, অ্যানাবেনাস্ট্রোক, হেটাটোপিক ব্যাকটেরিয়ার কী উপকারিতা কী অপকারিতা, তারপর মিসলিজনাস সিথ, হেটেরোসিস্ট, নাইট্রোজেন ফিক্সন, তারপর নাইট্রেট অ্যামোন ইত্যাদিকে অক্সিডাইজ করা। তারপর এখান থেকে ব্যাকটেরিয়ার জনন, তারপর মাইক্রোপ্লাজমার বৈশিষ্ট্য ইত্যাদি পড়ানো হলো। যেমন তো মনেটা পর্যন্ত এটুকুই ছিল। পরবর্তী ভিডিওতে প্রোটিস্টা বিষয়ে পড়ানো হবে ডিটেলসে। তো ভালো লাগলে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ তোমাদের সবাইকে।